দেখেন ক্যানভায় হচ্ছে কি, ক্যানভায় আপনি ফ্রি কিছু টেমপ্লেট পাবেন আর আর্টবোর্ডগুলো এভাবে ফ্রি থাকে, কিন্তু তারপর আপনি কাস্টম কিছু সাইজ পাবেন। এটা আপনার দরকার আছে যখন আপনি লিঙ্কডইনের একটা কভার ডিজাইন করবেন, ওই অনুযায়ী আপনার কাস্টম সাইজ নিয়ে নিতে হবে। তো আপনি এখান থেকে যদি নিতে চান তারপরে আসে নাই, এই যে হোম হোম ইন্টারফেসে গেছেন, ফার্স্ট রোয়ে তো আসে মোর সিওল, দেখেন তো এখানে আছে কিনা, আপলোড কাস্টম সাইজ এখানে আসবে, অবশ্যই আসবে। একটু রিফ্রেশ দেন। সার্চ বারের নিচেই হচ্ছে একদম রাইট সাইডে হচ্ছে আপলোড, তারপর হচ্ছে কাস্টম সাইজ আসছে। না ফ্রি তো সব সময়, এই যে হোমে গেলে আপনি 30 দিনের ফ্রি ভার্সনটা নিছেন, এই জন্য কোনোটা হচ্ছে পারচেজ করবেন না। এই যে ট্রাই ফর 30 ডেজ এটা পারচেজ করবেন না, আপনি এই ইন্টারফেসটাই আজীবন চালাবেন। আমার এই ক্যানভা ওপেন করা সেই 2020 সালে, এখন তো চলতেছে। আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করতে হবে। এখান থেকে আমরা একটা কাস্টম সাইজ নিয়ে নেই। হোয়াইট হাইট আপনি পিক্সেলে নেবেন নাকি ইঞ্চিতে, সেন্টিমিটার, এটা আপনার মতো করে। 1000 1080, দুইটা 1080 রাখছে। হ্যাঁ যে ওভারঅল যে এই হোয়াইট স্পেস যেটা, এটাকে বলে আর্টবোর্ড। এটা আমরা চাইলে এই আর্টবোর্ডের কালার চেঞ্জ করতে পারি বা আর্টবোর্ডের উপরে বিভিন্ন শেপ নিয়ে কাজ করতে পারি। আপনি আর্টবোর্ডের সেম আর্টবোর্ড যদি নিতে চান, জাস্ট প্লাস আইকনে দিবেন, সেম রেশিওর একটা আর্টবোর্ড হবে। ঠিক আছে, আপনি যদি অন্য সাইজের আর্টবোর্ড নিয়ে কাজ করতে চান, তখন আপনার অ্যানাদার একটা পেজ নিয়ে নিতে হবে, কারণ এই পেজে ডিফারেন্ট আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন না। ঠিক আছে, এই হচ্ছে ক্যানভার। আর যদি দেখা যায় আপনি এইখানে একটা ডিজাইন করছেন, এটা আপনি ডুপ্লিকেট চাচ্ছেন, তো এখান থেকে ডুপ্লিকেট পেজ দিলে সেম যে ডিজাইনটা, এটাই ডুপ্লিকেট পেজ হয়ে আর একটা আর্টবোর্ড চলে আসবে। আপনি যদি ডিলিট করতে চান, এখান থেকে ডিলিট করে দিতে পারেন। ইন্টারনেটের জন্য তো ইন্টারনেটের জন্য ডুপ্লিকেট আর অ্যাড পেজ আসে, এগুলো আসবে, ইন্টারনেটের জন্য আসতেছে না। পেজ যদি এটা হাইড করতে চান, হাইড হয়ে থাকবে, ডিলিট করতে চাইলে ডিলিট হয়ে যাবে, আসবে। আমারটাও ফার্স্টে আসেনি, ইন্টারনেটের জন্য আসতেছে না। এই যে এখানে দুইটা আসতেছে শুধু। ইন্টারনেট আজকে অনেক ডিস্টার্ব করতেছে। এই অপশনগুলো আসছে, এগুলো দেখেন, এই যে সাইডের বারগুলো আসছে, ডিজাইনস, এলিমেন্টস, টেক্সট। তো ডিজাইনসে যদি একটু ক্লিক করে দেখেন, এখানে আপনি অনেক ফ্রি টেমপ্লেট পাবেন। সরাসরি ডিজাইনসে যদি যান, ফ্রি কিছু টেমপ্লেট পাবেন। এখানে আপনার প্রিমিয়াম আছে, ফ্রি গুলো আছে। প্রিমিয়াম গুলো কি, ইয়েলো ক্রাউন যেগুলোর সাথে আছে, এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম, এগুলোর জন্য আপনার ক্যানভা পারচেজ করতে হবে। আর যেগুলো ইয়েলো ক্রাউন সাইন নাই, এগুলো হচ্ছে আপনার ফ্রি। এই ফ্রি গুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। এটার একটা দেখি, আপনি এখান থেকে যদি, এখানে একটা ডেমো ডিজাইন দেয়া আছে, আপনি আপনার মতো করে আপনার যে ইনফরমেশন গুলো দিতে পারেন, আপনি কালার গুলো চেঞ্জ করতে পারেন,
ঠিক আছে, এখান থেকে আপনি ফ্রি শেপগুলো নিয়ে কাজ করতে পারবেন। এখন আসি যে আপনি এই যে এখানে এক একটা শেপ কিন্তু ফ্রি শেপ। এই শেপগুলো হচ্ছে আমরা যদি চাই আমরা কিভাবে এই শেপগুলো নিয়ে কাজ করব। আমার এখানে একটা এলিমেন্টস সেগমেন্ট আছে না, এলিমেন্টসে যদি যাবেন, এলিমেন্টসে দেখেন এখানে কি কি আছে। প্রত্যেকটা শেপ হচ্ছে এলিমেন্টসে পাবেন। ওয়াইফাই যা সকালটা বেলা থেকে কি ঝামেলা করতেছে। আমি জাস্ট এটার এডিট গুলো দেখাই দিচ্ছি। টুলগুলো জানলে ডিজাইন আপনি আপনার মতো করে করে নিতে পারবেন। আপনাদের আসছে তো শুধু শেপ গুলো আসছে, তাই না? হ্যাঁ, আমার একটা আসে নাই। না, আমার বিরক্ত লাগে লিফটটা কেন ওই পার হয়ে আসছে। লিফট তো সিঁড়ির কাছে দিলেও তো পারতো। প্রোগ্রাম চললে আমরা ওখানে দাঁড়াবো না, কোথা থেকে আসবো? ওর কি আলাদা কোনো গুরুত্বগুলো আছে? আপনার এই যে লিফটের সামনে যে একদম পুরো পেপারের স্তূপ রাখা দেখছেন? ওইটা কিন্তু, হ্যাঁ ওইটা কিন্তু হচ্ছে ইসের 5th ফ্লোরের, উপরের ফ্লোরের। আমি সকালবেলা যখন যাই তখন দেখি ওরা ওখান থেকে একটা একটা করে নিয়ে আসতেছে। শুধু আমরা একা না তো, সবাই আছে। টোটাল বিল্ডিং এ হচ্ছে অফিসের। হ্যাঁ, ওই যে এই আমরা যে লিফটে আসি এটার পাশেই যে একটা রুম আছে না, ওয়েটিং রুম, ওইখানে লিফটের রুমটা দিলেই তো হইতো, তাহলে তো এইটা পার হয়ে আসতে হইতো না। হ্যাঁ, কি অবস্থা, কোনো আর কি অবস্থার মধ্যে নাই। তাই? আচ্ছা দেখেন, নর্মাল যে আপনি একটা লাইন টুল নিলেন, এটার এখানে যে শেপগুলো যেটা নিয়ে কাজ করেন সবগুলোর রুলসই কিন্তু সেম। আপনি লাইন টুল নেন বা শেপ নেন, যেটাই নেন, এটা এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। কালারটা কি, এখান থেকে কিছু বেসিক প্যালেট দেয়া থাকবে। আপনি যদি চান হচ্ছে গ্রাডিয়েন্ট কালার নিতে, গ্রাডিয়েন্ট কালার নিতে পারবেন। এটাকে আপনি এডিট করতে পারবেন। গ্রেডিয়েন্ট কালার যদি দেখি, এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট চলে আসছে না, বোঝা যায়? ওমা, এটা এরকম ঢেউ ঢেউ দেখাচ্ছে কেন? গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করবেন কিভাবে? গ্রেডিয়েন্টও ব্ল্যাক আসছে। আচ্ছা, অফলাইনে। হ্যাঁ, ইন্টারনেটে আজকে সারাদিনই ইন্টারনেট প্রবলেম করতেছে। সকালবেলাই হচ্ছে আজকে ইন্টারনেট প্রবলেম। এই ল্যাবে এতটা প্রবলেম করে না, আজকে যেভাবে প্রবলেম করতেছে। না, ইউটিউব মার্কেটিং বাকি আছে এখন। দেখেন, আপনাদের যদি ক্লাস হচ্ছে বাড়ায় দেয় তো ভালো, না হলে আমি পার্সোনাল অবজারভেশন থেকে একদিন অনলাইনের ব্যবস্থা করব। বলেন। আমাদের তো কোনো এক্সাম হয় না। আমরা যদি এখন ঝামেলা করা, তাহলে আমরা কি করব? এটা তোমাদেরই কিসের ঝামেলা করবে? কেন সার্টিফিকেট নিয়ে ঝামেলা করবে কেন? এটা তো পাবনা সিদ্ধান্ত বলছিল যে এক্সাম হল লাগবে, সার্টিফিকেট নিয়ে ইস্যু করতে পারে, হোমওয়ার্ক নিয়ে ইস্যু করতে পারে। হোমওয়ার্ক তো সব আমার কাছে।
ঠিক আছে আমার তো দেখি আমি লিঙ্কডইন ফেসবুক গ্রুপে ঢুকতেই পারিনি কয়েকদিন ধরে অফিসে অনেকবার চেষ্টা করছি মেসেঞ্জার হোক বা কিছুতেই আসে না মানে এই যে লিঙ্কডইনের হ্যাঁ। ওয়েব পেজ দিয়েও ঝামেলা মানে কেন ওই শীটে যেতে পারতেছেন না? সিটি যেতে পারি না লিঙ্কডইনের প্রোফাইলে কপি পেজে মেসেঞ্জার ঢুকে সিটি যেতে পারছি মানে খালি মানে ঘুরে ঘুরে আমার বাংলা লিগের নেটওয়ার্ক তাই? এই এক সপ্তাহ বললাম না যে এই যে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে আমি দেখতেছি ইন্টারনেট প্রবলেম করতেছে। দিয়ে দিয়ে আচ্ছা দেখেন গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করবেন কিভাবে। আপনারা এটা তো অলরেডি গ্রেডিয়েন্ট কালার একটা চুজ করছেন, এটা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর বসে থাকি, এই চলে আসছে। এটা একটা শেপ দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। আপু ক্লাস যদি আর না করেন তাহলে একটু কষ্ট করে আপনার পুরানো কোনো ক্লাসের রেকর্ডিং যেটা ভালো আছে একটু দিয়ে দিন এই টপিকগুলো বাকি আছে। আমি আপনাদের অনলাইনে একটা ক্লাস নেব যদি না হয়, যদি না পারে অনলাইনে একটা দুটো নিলে সেটা ভালো হয়, কারণ ফিজিক্যালি এটা প্রবলেম হচ্ছে। আর আমি মনে করতেছি যেহেতু আমাদের ব্যাচ সব শেষ হয়ে যাচ্ছে দেখি মনে হয় না বাড়াবে এখন। না। আপনার আমাদের সকালের ব্যাচে এখানে ক্লাস ওদের 8 তারিখ পর্যন্ত, 8 তারিখ পর্যন্ত। আগামী মাসের 8 তারিখ সকালের ব্যাচে। ওরা শুরু করছে ফেব্রুয়ারিতে। না না আপনাদের না, মর্নিং ব্যাচ যেটা। না আমি ফেসবুকে যে অ্যাড দিয়ে বনানী ব্রাঞ্চ দিয়ে সব হচ্ছে বনানী ব্রাঞ্চ দিচ্ছে, এই ব্রাঞ্চটা ক্লোজ করে দিবে। এই ব্রাঞ্চে অনেক প্রবলেম, এই যে দেখেন লিফটের প্রবলেম, এইটা এই মিরপুর ব্রাঞ্চে এতটা প্রবলেম না, এই জন্য এখানে এই ব্রাঞ্চটা রাখার চিন্তা ভাবনা করতেছে না। দেখেন কোমরে হাঁটি ভেঙে দিই। এই যে গ্রেডিয়েন্টের এই সেকশনটা কি, এটার কালারটা দেখেন ডার্ক সাইড থেকে আস্তে আস্তে লাইট শেডে চলে আসছে না, লেফট থেকে রাইটে চলে আসছে। এটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এটা কিন্তু একটা কর্নার সাইড থেকে চলে আসছে, এটা কিন্তু আবার দেখা গেছে একটু এটা কর্নার থেকে আসছে, আগের যেটা ছিল এটা উপর থেকে নিচে আসছে। ঠিক আছে, এটা কালার এখানে আমার এখানে অন্যরকম দেখাচ্ছে। এটা যদি দেখেন এটা জাস্ট কি ডার্কটা মিডল থেকে লাইটার শেডে চলে আসতেছে। হ্যাঁ, এটা আবার কি কর্নার থেকে লাইট চলে আসছে। এখন এখানে দেখেন গ্রেডিয়েন্ট কালারটা তো আমার দুইটা প্যালেট দিয়ে আমি এখানে মিক্স করতে পারবো চাইলে। ঠিক আছে, আমি আরো দুইটা কালার হচ্ছে এখান থেকে বাড়ায় দেই, তারপরে আমি চাইলে এখান থেকে কালারটা মিক্স করে শেড হচ্ছে চেঞ্জ করতে পারবো। তো এই গ্রেডিয়েন্ট নিয়ে যখন কাজ করবেন, গ্রেডিয়েন্ট কালার নিয়ে কাজ করার সময় তখন চিন্তা করবেন যে আপনার সিমিলার যে টোন ওই টোনটা রাখার ট্রাই করবেন, তাহলে গ্রেডিয়েন্টটা কি দেখতে ভালো লাগে। বিশেষ করে ডিপ থেকে লাইটার শেডে আসলেও দেখা যাবে আপনি যদি অয়েম টোন নিয়ে ইউজ করেন তাহলে ওই টোনটার একটু লাইট ডিপ ভার্সনটা ইউজ করবেন। এখন যদি একদম অপোজিট কালার দিয়ে ওই জিনিসটা না খুব একটা ভালো ব্লেন্ড হয় না। যেমন দেখেন আমার এটা হচ্ছে ইয়েলোর মধ্যে আমি যদি ব্লু কালারটা দিয়ে দেই তখন জিনিসটা কেমন একদম চোখে বাজে। কিন্তু ইয়েলোর সাথে যদি আমি যদি অরেঞ্জ কালারটা দিতে পারতাম, যে এটার সাথে আমি এই ব্লু কালারটা না নিয়ে একটু অরেঞ্জিশ একটা টোন দিয়ে থাকি, তো এই চেষ্টা করবেন সিমিলার টাইপের। আর কালারের প্যালেট কোনটা নেবেন, কালার প্যালেটের জন্য আপনারা কালার হ্যান্ড সফটওয়্যার আর কি ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে সাজেশন নিতে পারেন। যে কালার হ্যান্ড যদি দেখেন আমরা হচ্ছে যখন ডিজাইন করতে যাই, ডিজাইনে আমাদের ফার্স্ট প্রবলেম হয় কালার ব্যালেন্স নিয়ে, যে কোন কালারের সাথে কোন কালার করব। এখানে একটা ডিজাইনে কিন্তু কালারের একটা রেশিও থাকে, যে আপনারা যে কালারই ইউজ করেন সবসময় চেষ্টা করবেন দুইটা হাইয়েস্ট তিনটা যে সিমিলার শেডের কালার নিয়ে কাজ করতে। তাহলে হবে কি সেটার মধ্যে কাজ করবেন কি একটা 60%, 40%, 10%, 60, 40, 10 এই রেশিওতে আপনারা সবসময় কালার ইউজ করবেন, যে আপনার ওভারঅল যে মেইন কালার যেটা থাকবে, মেইন কালারটা আপনার টোটাল ডিজাইনের 60% জায়গা জুড়ে থাকবে।
তারপরে যে সেকেন্ড যে কালারটা রাখবেন ওটা রাখবেন 40%, থার্ড কালারটা 10%, 60-40 আর 10 এই রেশিওটা নিয়ে যদি কাজ করেন কালারটা দেখবেন ডিজাইনটাও সুন্দর ফুটে উঠবে। আর কালার প্যালেট যে কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করব এটা যদি ইনডিসিশনে ভোগেন, যেমন ফার্স্ট দিকে আপনাদের প্র্যাকটিস করতে হবে, তখন আপনারা কালার হ্যান্ড থেকে নিতে পারেন। কালার হ্যান্ডে দেখেন আপনার এখানে 3 কালার 4 কালার 5 কালারের বিভিন্ন প্যালেট পাবেন, সেখানে আপনার পপুলার কোনটা আছে, ট্রেন্ডিং এ কোনটা আছে এটা দিয়ে। এখন এই কালারটা আমি ক্যানভায় নিব কিভাবে, এই যে কালারের উপরে দেখেন একটা কোড চলে আসছে, প্রত্যেকটা কালারের সিঙ্গেল সিঙ্গেল করে একটা কোড আছে, আপনি জাস্ট ক্লিক করবেন, কোডটা কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পরে আপনি যে এই কালারটা যেখানে ইউজ করতে চান, যেমন আমি চাচ্ছি এই জায়গাটা ইউজ করতে, তো ডকুমেন্ট কালারে গিয়ে নর্মাল যে সরাসরি কালার যে প্যালেট যেটা আছে এটাই গিয়ে আমাদের বাই ডিফল্ট যে কিছু সলিড কালার থাকে এখানে যাব না, এটা আবার শুরু থেকে দেখেন। এই ক্যানভা ক্লাস ইন্টারনেট ছাড়া কেমনে করা হবে? এই যে ডকুমেন্ট কালারে প্লেন কালারে গিয়ে এখানে দেখবেন একটা কোড শো করতেছে, এই যে আমার যে কোডটা শো করতেছে এই কোডটা আপনি জাস্ট আপনি প্রিভিয়াস যে কোডটা নিয়ে আসছেন ওটা এখানে পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু এই কর্নারে কিন্তু আপনার সেম কালারটা চলে আসছে। এটা ধরতে পারছেন? আপসিন আপু ধরতে পারেন নাই? আসে না? আপনি কালার হ্যান্ড থেকে একটা কোড কপি করে নিয়ে আসেন, যে কোনো কালারের একটা কোড কপি করে নিয়ে আসেন। আসছে? এভাবে আপনারা যে কোনো কালার প্যালেট গুলো এখানে ইউজ করতে পারেন। যা যদি আপনার ফার্স্টের দিকে একটু মনে হচ্ছে যে কোন কালারের উপরে হাইলাইট কোন কালার দিব, বা টেক্সটের টাইটেলটা কোনটা দিব, ঠিক আছে, তারপরে টেক্সট গুলো কোন কোন কালারের উপরে রাখবো, এর উপর থেকে আপনারা এই কালার হ্যান্ড থেকে জাস্ট একটা সাজেশন নিতে পারেন যে কোন কালারের সাথে কোন কালার আপনার আইডিয়ার জন্য। আর যদি চান যে আপনি বাহিরের যে কোনো একটা ইমেজ আছে ওই ইমেজের কালারটাই আপনি ইউজ করবেন, যেমন আমি নর্মাল গুগল থেকে একটা কালার নিয়ে আসি, যে এক্স্যাক্টলি এই যে পদ্ম যেটা আছে এটাকে আমি এই সেম কালারটাই আমি আমার ডিজাইনে রাখতে চাচ্ছি, তখন এই কালারটা আমি কিভাবে নিব? কালার জিলা একটা এক্সটেনশন আছে, গুগল ক্রোমে আপনারা গুগলে গিয়ে কালার জিলা লিখে সার্চ করেন, ওটাকে অ্যাড টু ক্রোম দিয়ে রাখেন। কালার জিলা, COLORZILLA, ZILLA, এভাবে একটা ড্রপার চলে আসবে। আমি ইন্টারনেটে দিতে পারছি, আসছে কালার জিলা? হ্যাঁ, অ্যাড টু ক্রোম দিয়ে পিন করে রাখেন। টেক্সট টাস্কবারে হচ্ছে পিন করে রাখেন। আসছে? পিন হয়েছে? এখন আমার যে এক্স্যাক্টলি এই কালারটা চাচ্ছি, এই ছবিটা ওপেন করি, এটা যদি আপনি গুগল হোক বা আপনার ডেস্কটপের কোনো একটা ইমেজ হোক, ইমেজটা জাস্ট ওপেন করবেন, এই ড্রপারটা ক্লিক করলে এখানে চলে আসবে এই যে পিক দ্য কালার,
এই যে দেখেন ইন্টারনেটের জন্য শো করতেছে না, কিন্তু যখন আপনার কার্সারটা এখানে নিবেন, যেখানে নিবেন এক্স্যাক্টলি কালারটা শো করবে। এই যে দেখেন আসছে, এই যে কালারটা শো করতেছে, ঠিক আছে। যেই কালারটা এখানে শো করবে, আমি ওইখানে যদি ক্লিক করি, এই যে উপরে এটা কোন ক্যাটাগরির RGB, এবং এটার সরাসরি আপনার কোডটা হচ্ছে শো করতেছে, ঠিক আছে। আমি এখন যদি চাই এই কালারটা নিব, লাইটার শেডটা ক্লিক করবেন, এটা অটোমেটেড এটার কপি হয়ে গেছে। এখন আবার সেই সেম ক্যাটাগরিতে সেম ওয়েতে গিয়ে আপনি এখান থেকে গিয়ে কালারটা সেট করে দেন। কালারটা সেট করবেন কিভাবে, জাস্ট শেপ সিলেক্ট, কালার প্যালেটে গিয়ে ওখানে এই কোড পেস্ট করে দিবেন, এই কালারটা চলে আসবে। এই যে ডকুমেন্ট কালার, দেখছেন চলে আসছে। তো আমরা অনেক সময় এইটা দরকার কেন হয়, যেমন দেখা যায় বিভিন্ন সাইটের আমার দরকার, এটাকে কি বলে, যেমন বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন পেজের লোগো থাকে, লোগো অনুযায়ী আমাদের ডিজাইন করতে চাই। আমরা যখন একটা প্রোডাক্ট শোকেজিং এর ডিজাইন করব, বা আপনি একটা প্রোডাক্টের জন্য পোস্ট, স্পেসিফিক প্রোডাক্টের জন্য পোস্ট ডিজাইন করবেন, তখন কি আপনার ওটা মাথায় রাখতে হবে যে আপনি ওই পোস্টটা চাচ্ছেন কি আপনার সেম ওই কালারটা যেন থাকে, লোগোতে যে কালারটা আছে ওইটা আপনি ইউজ করতে চান, তখন আপনি এখানে কালার জিলা এক্সটেনশন দিয়ে আপনি ওই সেম এসএমএস কালারটা আপনি এখানে রাখতে পারেন। এই হচ্ছে ওভারঅল কালারের। আরেকটা ডিজাইনের কি আছে, যেমন আমরা কিছু ডিজাইন দেখবেন এই শেপটাকে আরেকটা করা যায়। এই শেপটার আমার ভেতরে যে কালারটা আছে এটাকে কি বলে, ফিল কালার। এটাকে কি বলে, ফিল কালার। এই যে বর্ডার, যেটা এখানে এখন আমার বর্ডারে, এটা আমরা বলি বর্ডার, কিন্তু এটা গ্রাফিক্সের ভাষা, এটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক কালার যদি আমি চাই চেঞ্জ করতে, আমি এখান থেকে স্ট্রোক কালার, এখানে আপাতত আমার কোনো স্ট্রোক দেয়া নাই, তা আমি যদি চাই স্ট্রোকটা এখান থেকে চেঞ্জ করে দিতে চাই, স্ট্রোকের ওয়েট হচ্ছে এখানে 4 দেয়া, এটাও আমি চাইলে চেঞ্জ করে নিতে পারবো। এটা ডিজাইনটা চেঞ্জ করা যায়, আপনি স্ট্রোকের ডিজাইনটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি যদি চান স্ট্রোক অফ রাখবেন, অফ রেখে দিতে পারেন, ঠিক আছে। তো আমি একটা স্ট্রোক দিচ্ছি। এখন আমি চাচ্ছি ফিল কালারটা অফ করে রাখবো, শুধুমাত্র আমার স্ট্রোক কালারটা থাকবে। স্ট্রোক কালারটা চেঞ্জ করবো কোথা থেকে, এখান থেকে স্ট্রোক কালারটা চেঞ্জ। আর আগে যে একদম পুরো সার্কেল যেটা ফিল আপ করা, এটা হচ্ছে আমার ফিল কালার। ফিল কালারটা আমি ফার্স্টে অফ করে দেই। এই যে আমি ফিল কালারটা অফ করে দিলাম, ফিল কালারটা কিন্তু আমার অফ হয়ে গেছে। এখন আমি স্ট্রোক কালারটা হচ্ছে চেঞ্জ করে দেই। ঠিক আছে, এই হচ্ছে আমার ওভারঅল একটা শেপের ডিজাইন, কিভাবে কি করবেন। এখন আমরা যদি চাই এই শেপটা হচ্ছে আপনি বড় ছোট করবেন, শেপের যখন একটা শেপ যদি চান ইকুয়ালি সাইডগুলো সবকিছু ইকুয়ালি থাকবে, স্কয়ার শেপটা স্কয়ার ওয়াইজই থাকবে, এটাকে আপনি বড় করবেন কি উপর নিচ টেনে বড় করবেন না, জাস্ট কর্নারে ক্লিক করে তারপরে। এটা অনেক সময় আমরা কি করি, সমান হয় না, কারণ কি আমরা সাইড থেকে টানাটানি শুরু করি, উপর থেকে টানাটানি। এটা যদি আপনি স্কয়ার শেপটা ঠিক রাখতে চান, জাস্ট কর্নারে ধরে স্মুথলি টু ড্র্যাগ করলেই চলে আসে। সেখানে যদি আপনি কন্ট্রোল প্রেস করে দেন, ও যেই সাইজটা আছে এক্স্যাক্টলি ওই সাইজটা থাকবে, ঠিক আছে। সরি, কন্ট্রোল না, শিফট প্রেস করে যদি আপনি এটা ক্লিক করে এটা ড্র্যাগ করতে থাকেন, এটা একদম যে সাইজটা আছে সমানভাবে চারদিকে ছোট বড় হবে। আর আপনি যদি চান যে না আমি একটু এটার সাইজটা আমি আমার মতো করে দিব, তখন আপনি কন্ট্রোল প্রেস করেন, কন্ট্রোল প্রেস করে আপনি যেই দিক থেকে চান ছোট বড় করে আপনি আপনার মতো করে নিতে পারেন। কিন্তু দেখা যায় বিশেষ করে সার্কেল, যখন আমরা সার্কেল শেপ নিয়ে কাজ করি, তখন এটা বড় ছোট করতে গেলে কখনো চ্যাপটা হয়ে যায়, একটু চাপা হয়ে যায়। তো এই জন্য কি জাস্ট শিফট প্রেস করবেন, কর্নারটা ধরবেন, কর্নারটা ধরে জাস্ট একটু মাউস পয়েন্টারটা ড্র্যাগ করবেন, এটা ও অটোমেটেড ওর মতো করে ও একদম সুন্দর একটা সার্কেল শেপটা বড় ছোট করা যাবে। এ গেল আপনাদের শেপের কাজ। এরপরে কি গ্রাফিক্সে কি, যেমন আমরা বিভিন্ন পোস্টে যে আইকনগুলো ইউজ করি, ঠিক আছে, আইকনগুলো অনেক সময় আমরা খুঁজে পাই না আইকন কোথায় থাকে।
এলিমেন্টসে গিয়ে জাস্ট নর্মালি এখানে টাইপ করবেন, এলিমেন্টসের মধ্যেই, আলাদা গ্রাফিক্স খুঁজতে হবে না, কিছু না। আপনি যেই আইকন খুঁজতে চান সার্চ দিলেই আপনি যে কোনো শেপ হোক, গ্রাফিক্স হোক, যেমন শেডের কাজ আছে আমাদের, শেডগুলো নিয়ে কাজ যদি করি, শেড নিয়ে অনেক সময় কাজ হয়। আজকে পিসিতে আপনারা ফেসবুক লগ ইন করলে লগ আউট করে আর যেতে পারবেন না, যে অবস্থা দেখতেছি। তাহলে ঠিক আছে। সেটিং এ গিয়ে ডিভাইস, অল ডিভাইস ক্লিয়ার দিয়ে দিবেন। এই যে দেখেন এক্স্যাক্টলি এই যে লার্ন মোর, এই ট্যাবটা যে ওরা করছে, এটা কি করছে, ওরা জাস্ট একটা শেপ নিয়ে নিছে, শেপটা নিয়ে ফিল কালারটা অফ করে স্ট্রোক কালারটা অন করে দিছে, তখন কিন্তু এই শেপটা চলে আসছে। আপনি আসছেন, আপনি এই শরীর নিয়ে আসছেন, ভালো আছেন আপনি? আপনার কথা আমার মাঝে মাঝে মনে পড়ে। আমি তো ভাবছি যে আপনি আসতে পারবেন। আপনারই এখন তো এক্সট্রা টেক কেয়ার দরকার। আপনি এই সময় কিভাবে কি, খুবই ফ্যামিলিতে হেল্প করার মতো কেউ আছে, সাপোর্ট দেওয়ার মতো? ওই তো মেয়েদের মায়েরাই থাকে, এটাই হচ্ছে সব জায়গার। আচ্ছা দেখেন, এরপরে আপনি যদি চান এক্স্যাক্টলি আমরা এই যে ট্যাব, এক্স্যাক্টলি যেই ট্যাবটা ইউজ করছে, এই ট্যাবটা আপনারা একটা ফ্রি শেপ পাবেন। যদি পুরোটা রাউন্ড করতে চান, কখনই এখান থেকে ফ্রি রাউন্ডেড শেপটা নেবেন না। ওইটা হবে কি, আপনি এখানে যে এই শেপটা আছে, কি একটা অবস্থা, এই যে রাউন্ড যে শেপটা আছে, এই শেপটা নিয়ে কখনো কোনো ট্যাব ক্রিয়েট করতে যাবেন না। তাহলে এটা কেন, এটা কি হয়, এটা যখন ছোট বড় করতে যাবেন এটা চ্যাপ্টা হয়ে যাবে। এটা একটু ছোট করলে এই যে চ্যাপ্টা হয়ে যায়, এই জন্য এটা কখনো এটা ইউজ করবেন না। আপনারা নর্মাল একটা সার্কেল শেপ নিয়ে এই সার্কেল শেপটা নিয়ে এটা হচ্ছে কর্নার রাউন্ড করে দেন, 100% রাউন্ড করে যে দেখেন, এটা আপনি যতই ছোট বড় করেন এটার কর্নার গুলো কিন্তু চ্যাপ্টা হবে না, কিন্তু এই রেডিমেড যে শেপটা আছে এটা যদি একটু ছোট করতে যান এটার কর্নারটা রাউন্ড হয়ে যায়। অনেক ডিজাইনে দেখবেন এই জিনিসটার জন্য একদম চোখে লাগে ডিজাইনটা, হঠাৎ করে দেখলে না ডিজাইনটা এলোমেলো লাগে। তো এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখবেন। একটা ডিজাইন করার সময় ফার্স্টে কি করবেন, একটা ডিজাইনের কিছু প্রিন্সিপালস আছে, প্রিন্সিপালস গুলো যেমন আপনি যে অবজেক্টটা রাখতে চাচ্ছেন, যে আপনার ফোকাসিং যে অবজেক্ট হতে পারে, সেটা আপনার কোনো টাইটেল, আপনি চাচ্ছেন যে আপনার ওভারঅল ডিজাইনের মধ্যে টাইটেলটা ফোকাস করতে, তাহলে আপনি আপনার ডিজাইনের
50 থেকে 60% ওই জায়গাটাই রাখবেন, ওই অবজেক্টটা। যদি আপনি চান কোনো প্রোডাক্ট ফোকাস করতে, প্রোডাক্টটা ওইভাবে করে জায়গার রেশিওটা, একটা ডিজাইনের স্পেস রেশিওটা আপনি রাখবেন কি 60-40 আর হচ্ছে 60-30-10। কালার ব্যালেন্সটাও এইভাবে। এরপরে যদি আসি আমরা টাইটেলে, টাইটেল রাখবেন কিরকম। একটা টাইটেল যখন আপনি ক্রিয়েট করবেন, এই যে দেখেন এই ডিজাইনটার ওভারঅল কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো আমার টোটাল টাইপোগ্রাফিটা একটু খেয়াল করবেন। একটা ডিজাইনের টোটাল টাইপোগ্রাফির মধ্যে এক্স্যাক্টলি এই যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ঠিক যতটুকু স্পেস, এজেন্সির মধ্যে ঠিক ততটুকু স্পেস। আবার দেখেন এটা হচ্ছে লোগো, ও লোগো হচ্ছে একটা পোর্শন। তারপরে কি গেল টাইটেলটা, টাইটেলের পরে একটা ট্যাব চলে আসছে। তো লোগো আর টাইটেলের মধ্যে যে স্পেসটা আছে, আবার এই পোর্শনের পরে আবার আওয়ার সার্ভিস যে ট্যাব, এটার মধ্যে কিন্তু আবার সেম স্পেস রাখছে। এটাকে, এই জিনিসগুলোকে আমরা বলি অ্যালাইনমেন্ট। আপনার এক হচ্ছে টাইপোগ্রাফি, দুই হচ্ছে অ্যালাইনমেন্টটা আপনি সবসময় ঠিক রাখবেন। এখন টাইপোগ্রাফিটা কি, আপনি একটা ডিজাইনে আপনার অনেক কিছুই থাকে, একটা টাইটেল থাকে, সাবটাইটেল থাকে, একটু টেক্সট থাকে, কিছু কন্টাক্ট ইনফরমেশন থাকে। তখন আমরা যে ফন্টগুলো ইউজ করব, এই যে টেক্সটের ডিজাইনগুলোর নাম কি এক এক ফন্টের জন্য এক একটা টেক্সট দেখতে এক এক রকম হয়। তো ফন্ট চেঞ্জ করবেন কি, জাস্ট আপনি টেক্সট বক্সটা সিলেক্ট করেন, এখানে আপনার প্রত্যেকটা ফন্ট পাবেন, এখানে প্রত্যেকটা ফন্ট পাবেন, ঠিক আছে। ফন্টগুলো এখান থেকে আপনি নিতে পারেন। সেখানে আমরা যদি বলি একদম প্রফেশনাল ওয়েতে প্লেন, আপনি যে কোনো ডিজাইনের জন্য রোবটে ইউজ করতে পারেন, যে কোনো ডিজাইনে। এটা কোথাও কোনো অবজেকশন থাকে না, যে কোনো ডিজাইনের মধ্যে আপনি পারতেছেন না যে কোন ফন্টের সাথে কোন ফন্ট ম্যাচ করবেন, কোন ফন্ট দেখতে কি রকম লাগবে, কালার দিলে ফন্ট চেঞ্জ হয়ে যায়, ফন্টের জন্য ডিজাইন ফুটে ওঠে, আপনি কোনো কিছু পাচ্ছেন না। জাস্ট রোবটের কয়েকটা পোর্শন আছে, রোবোটো মোনো স্ল্যাব, এটা দিয়ে আপনি আবার রোবোটো ইউজ করে এটা দিয়ে বোল্ড করতে পারবেন। কিছু কিছু ফন্টে হচ্ছে বোল্ড ইন করা যায় না, বোল্ড আউট করা যায় না, শুধু থিন ডিজাইনটাই রাখতে হয় বা কারোটা ঠিক রাখতে হয়। তো আপনি চাইলে যে কোনো ডিজাইনের জন্য, যে কোনো প্রফেশনাল যে কোনো ডিজাইনের জন্য আপনার রোবোটোটা সব জায়গায় অ্যাকসেপ্টেবল। এরপরে কি আপনি চাইলে আচ্ছা, আর একটা কি, টেক্সটের এক হচ্ছে ফন্ট, আপনি সর্বোচ্চ 2টা ফন্ট দেওয়ার ট্রাই করবেন। যদি আপনি এখানে 2টা ফন্ট দেন, সেখানে আপনার কি রকম থাকবে, আপনার দেখা গেছে আপনার অনেকগুলো সাবহেডিং আছে, যেমন আওয়ার সার্ভিস, লার্ন মোর, 2টা সাবহেডিং। এখন আপনি আওয়ার সার্ভিসে একটা ফন্ট রাখলেন, লার্ন মোরে আর একটা ফন্ট রাখলেন, এই জিনিসটা করবেন না। আপনার আওয়ার সার্ভিস যেই ফন্ট, সেম ফন্ট থাকবে লার্ন মোরে। আপনি টেক্সটের মধ্যে অন্য ফন্ট ইউজ করতে পারেন। আপনার ওভারঅল এখানে যতগুলো আপনার টেক্সট থাকবে, এই প্যারাগ্রাফ আকারে টেক্সট, প্রত্যেকটা সেম থাকবে। আর কালার ব্যালেন্সিং এ খেয়াল রাখবেন কি, আপনার যে কালারই ইউজ করেন, যেগুলো টেক্সট আকারে থাকে, আপনার এই যে প্লেন যে কালার যেটা আছে, ঠিক আছে, ট্যাবের সাথে আপনি ম্যাচ করে যেই কালারটাই দেন, এটার থেকে সবসময় এক শেড লাইটার দিবেন। সেখানে যদি আপনি ব্ল্যাক ইউজ করেন, একদম জেট ব্ল্যাক ইউজ করবেন না, জেট ব্ল্যাকের এক শেড লাইটার টোন ইউজ করবেন, ডিজাইনটা ফুটে ওঠে। আপনার যখন এই কালারটা হচ্ছে প্লেন সলিড কালার চলে আসছে, টেক্সটও সলিড কালার, প্রত্যেকটা জিনিসই হাইলাইট হচ্ছে। আপনার অডিয়েন্সের কাছে, অডিয়েন্স কোনটার দিকে তাকাবে, অডিয়েন্সের চোখে কোনোটাই পড়বে না, তারপরে সে শুধু কালার দেখবে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা আপনার মেসেজ, কোনটা ফোকাস করতে চাচ্ছেন, এই জিনিসগুলো ব্যালেন্স থাকে না। তো এই জিনিসটা কি, আপনি একটা টাইটেল সলিড একটা কালার রাখলেন, আপনার সাবটাইটেলে আপনি কিছু টাইটেলের যে কোনো একটা কিওয়ার্ড হাইলাইট করলেন, আপনার যে টেক্সটের মানে একটু ডিটেলস যে লেখাটা, ওইটা আপনার সবসময় সলিড কালার থেকে এক শেড লাইটার হবে। সেম কালার ইউজ করেন, কোনো প্রবলেম নাই, কিন্তু একটু লাইটার শেড ইউজ করবেন। এটা একটা ডিজাইনকে সুন্দরভাবে ফুটায় তোলে। আর একটা জিনিস যেটা টাইপোগ্রাফির ওভারঅল, যেটা আপনার ফন্ট ইউজ করেন সর্বোচ্চ 2টা, যদি না হয় আপনি 3টা ইউজ করেন, এর বেশি 4টা 5টা এক এক ফন্ট ইউজ করবেন না, তাহলে যত ধরনের টাইটেল আছে সেম ফন্ট থাকবে। সাবহেডিং 4টা 5টা 10টা সাবহেডিং থাকুক, এটা শুধুমাত্র আপনারা যে ফেসবুক পোস্টের জন্য এমন না, আপনারা যখন
মনে করেন আপনার ওয়েবসাইটের জন্য একটা কভার ডিজাইন করবেন, একটা আর্টিকেলের জন্য একটা পোস্টার ডিজাইন করতেছেন, আপনার দেখা গেছে লিঙ্কডইনের একটা আর্টিকেল পাবলিশ করছেন, সেখানে একটা পোস্টার ডিজাইন করবেন, সেখানে অনেকগুলো ট্যাব ইউজ করতে পারেন, অনেকগুলো ডিটেলস টেক্সট বার থাকতে পারে। তো ওইখানে এই প্রিন্সিপালসগুলো মাথায় রাখবেন। তো আমার যদি ফন্ট থাকে দুইটা সর্বোচ্চ তিনটা, তো দুইটার মধ্যে ডিজাইনটা করাটাই ভালো। একটা থাকবে টাইটেলে, একটা হচ্ছে কি ইন ডিটেলস যে টেক্সট। ডিটেলস টেক্সটে কখনো অর্নামেন্টাল ফন্ট আমরা ইউজ করব না। ডিটেলস টেক্সটে সবসময় রোবোটো বা ক্যানভাস সান্স প্লেন কিছু টেক্সট ইউজ করব। আর ডিটেলসের এগুলো সাধারণত বোল্ড না করাটাই ভালো। বোল্ড করতে পারেন আপনি, হেডিং গুলো বোল্ড করতে পারেন, সাব হেডিং। এখন এখানে একটা টেকনিক আছে, আমি সেম ফন্টই ইউজ করতেছি, টোটাল ডিজাইনটা আমি একটা ফন্ট দিয়ে কাজ করব, কিন্তু এটা আমাকে ধরার ওয়ে নাই। আমি এই ডিজাইনটা আমার টাইটেলটা আমি কি করলাম, এই সেম ফন্টটাই আমি ইন ডিটেলস টাইটেলে রাখবো, কিন্তু টাইটেলটাই আমি সেম ফন্টটা কি একটু বোল্ড করে দিব। তাহলেই তো আমার ডিজাইনটা দেখতে, টাইটেলটাও হাইলাইট হচ্ছে, ডিজাইনটা দেখতেও ডিফারেন্ট মনে হবে। ঠিক আছে, এই গেল আপনার ফন্টের জায়গা। তারপরে কি আপনি প্রত্যেকটা ফন্টের টাইপোগ্রাফিটা সেম রাখবেন। এখানে আমরা একটা যখন টাইপোগ্রাফির এই জিনিসটা অ্যালাইনমেন্টটা এক সিরিয়ালে করতে যাই, তখন আমাদের একটু ভুল হয় কি, আপনি যে টেক্সটটা রাখছেন এই টেক্সটে দেখেন অনেকটা ব্ল্যাঙ্ক স্পেস আছে। ঠিক আছে, এই যে টেক্সট বক্সটা অনেকটা ব্ল্যাঙ্ক স্পেসে আছে। তো আমি যখন এটা অ্যালাইনমেন্টটা ফিক্সড করতে যাব, তখন দেখা যাবে কি এই যে ব্ল্যাঙ্ক স্পেস, ওই যে টেক্সট বক্সের পুরো বক্স এইটা ধরে ও অ্যালাইন করে। আমি তো ধরে ধরে টেনে টেনে সিঙ্গেল করতেছি না, আমি অটোমেটেড অ্যালাইনমেন্ট রেখে দিব। তখন আপনারা কি করবেন, টেক্সট বক্সে কখনো ব্ল্যাঙ্ক স্পেস রাখবেন না। সবসময় চেষ্টা করবেন ঠিক আছে, দেখেন এখন এটা যদি আমি অ্যালাইন করতে যাই, এখন অ্যালাইনমেন্টের সেক্টরটা দেখেন, আমার এই টেক্সটের প্রত্যেকটা পোরশন দেখবেন এক সিরিয়ালে সুন্দর করে একদম একটা লাইনে চলে আসছে। এটা কিন্তু আমি ধরে ধরে করি নাই বা এটা টেনে টেনে করি নাই। এটা কিভাবে করবেন, আপনার প্রত্যেকটা অবজেক্ট আপনি চাচ্ছেন সেম অ্যালাইনে রাখবেন, জাস্ট সিলেক্ট করে যাবেন, একটা অবজেক্ট সিলেক্ট করবেন, শিফট ধরবেন, পরের একটা সিলেক্ট করে দিবেন। শিফট ধরলে, শিফট কিন্তু চেপে ধরতে হবে, শিফট ধরে আপনি শিফট প্রেস করে ধরে আপনি একসাথে একাধিক অবজেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে ওভারঅল পুরো ডিজাইনটাও একসাথে সিলেক্ট করতে পারবেন। জাস্ট আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে দেখেন পজিশন, অনেকের এই একটা রোতে হচ্ছে পজিশনটা শো করবে না, এখানে 3 ডট আসবে, 3 ডট আসলে 3 ডট ক্লিক করলে আপনারা পজিশন পাবেন। এখান থেকে এখন দেখেন আমি লেফট অ্যালাইন করে দিচ্ছি, প্রত্যেকটা লেফটে চলে গেছে। আমি যদি চাচ্ছি রাইট করতে, রাইটে চলে যাচ্ছে। ঠিক আছে, এখন আমি চাই যে আমার এই সেক্টরগুলোর মধ্যে একদম সিমিলার স্পেস থাকবে, তখন কি ভার্টিক্যালি বা টাইডি আপ দিয়ে দিবেন, ও ইকুয়ালি হয়ে গেছে। এখন আমার প্রত্যেকটা লেফটে দিয়ে দিচ্ছে, এখন প্রত্যেকটার মধ্যে কিন্তু সেম স্পেস রয়ে গেছে, আমাকে ধরে ধরে একটা একটা করে হিসাব করে সেট করতে হয় না। এটা আমি করা হয়ে গেল। সিলেক্ট থাকা অবস্থায় গ্রুপ করেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেছে আপনার। এখন এটা ভুলবশত ক্লিক করলে এটা কোথাও নড়বে না, এটা সেম অ্যালাইনমেন্টে গ্রুপ হয়ে গেছে। লক করে দিলে তারপর আরো বেটার। লক করলে তো পুরো ওভারঅলটা মানে ফিক্সড হয়ে থাকবে। হ্যাঁ, এখন আমি যেটা করি, গ্রুপ করি কেন, আমার মনে হচ্ছে এখানে ডিজাইন ভালো লাগতেছে, আমি একটা ডিজাইনের পিছনে অনেক সময় দেই। সব কিছু রেডি হওয়ার পরে ডান পাশে ভালো লাগে না, বাম পাশে ভালো লাগে, কালার কোনটা, এটা এই জন্য আমার মতে গ্রুপ করাটাই ভালো। আর লক করলে আরেকটা প্রবলেম, লকের মধ্যে আপনি তো এডিট করতে পারবেন না। গ্রুপে আপনার মনে হলো যে একটা ভুল হয়েছে, আপনি গ্রুপে জাস্ট ডাবল ক্লিক করে এর মধ্যে থেকে এডিট করে নিয়ে যেতে পারবেন। না, আমি এই পার্ট বাই পার্ট লক করে নেন। হচ্ছে এই
শেপস এন্ড আইকনস গুলো লক হ্যাঁ, রাইটিং এর একসাথে। এটা কখনো লক না, আমি একসাথে এ টু জেড সবই যেটুকু কাজ করি গ্রুপ করার পরে তারপরে ফাইনালি যেমন ব্যাকগ্রাউন্ডে যেটা থাকে ওইটা লক করে রাখি। ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখলে ব্যাকগ্রাউন্ডটা মুভ করার কোনো ওয়ে থাকে না। এই যে তাহলে একটা ডিজাইনে আপনার মেইন থিমটা কি, কালার ব্যালেন্সিংটা আপনার ঠিক রাখতে হবে, প্লাস আপনি কোন কালারটা কতটুকু জায়গা জুড়ে রাখবেন, প্লাস আপনার টেক্সটটা কতটুকু থাকবে, অবজেক্ট কতটুকু থাকবে, এবং সেখানে টাইপোগ্রাফি প্লাস প্রত্যেকটা অবজেক্টের, এবং অ্যালাইনমেন্টটা শুধুমাত্র যে আমার টাইপোগ্রাফিতে থাকবে তা না। আমি যদি এখানে 3-4টা ট্যাব থাকতো ওই ট্যাবগুলো আমি ফিক্সড করে দিতাম। এখানে দেখেন, এখানে কিন্তু আমার এটা ফিক্সড করা নাই যে আওয়ার সার্ভিস, এটা ট্যাবের মিডল পয়েন্টে নাই, দেখছেন? এই ছোট ছোট জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আর টোটাল ড্যাশবোর্ডটা জুম ইন জুম আউট করবেন কি, কন্ট্রোল প্রেস করে জাস্ট স্ক্রল করলেই এটা জুম ইন হয়ে যাবে। যখন যে কোনো ডিজাইন করবেন জুম করে নেবেন, জুম করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়, বুঝতে সুবিধা হয়, নিখুঁত হয়। এই যে এখন দেখেন এই জিনিসটা সেম একদম মিডল পয়েন্টে চলে আসছে না? এখন এটা মিডল পয়েন্টে আসে নাই। কেন আসে নাই জানেন? এই যে বামে আসছে না, এখানে যে আওয়ার সার্ভিস, এটা টেক্সট বক্সটা মাঝে বিশাল স্পেস আছে, তো আমি তো এটা অটোমেটেড নিয়ে নিছি। ও তো এই টেক্সট, ও তো এই অবজেক্টটা ধরছে এই থেকে এই লেন্থ পর্যন্ত, তো ও যখন মিডলে নিচ্ছে ও কিন্তু ওর মতো করে মিডলে নিয়ে নিছে, কিন্তু আমার টেক্সটটা দেখাচ্ছে সাইডে। এই জন্য আপনারা জাস্ট টেক্সট বক্সের মধ্যে কোনো ব্ল্যাঙ্ক স্পেস রাখবেন না। এই যে এখন দেখবেন, এখন এটা যদি আমি মিডল অ্যালাইন করি, এই যে এখন মিডলে চলে আসছে। এখন মিডলে মনে হচ্ছে না? এখন একদম ঠিকঠাক আছে না? এই টেক্সট বক্সটা যখন এই অ্যালাইনমেন্টে গিয়ে টেক্সট বক্সটা খুব ঝামেলা করে। আপনি যখন টেক্সট বক্সে এক্সট্রা স্পেস থাকে ওই স্পেসটা আপনি রিমুভ করে দিবেন। কখনো স্পেস রাখবেন না, স্পেসটা আপনি যতটা সম্ভব স্পেসটা কম রাখার ট্রাই করবেন, তাহলে অ্যালাইনমেন্টটা সুন্দর আসে। আর একটা জিনিস হচ্ছে আমার যে এই যে ডিজিটাল মার্কেটিং, এটা তো একটা দুইটা লাইন, একটা বক্সের মধ্যেই দুইটা লাইন। এই লাইনের বেশ ভালোই একটা স্পেস আছে। এই স্পেসটা যদি আমি চাই একটু কন্ট্রোল করতে, আমি এখান থেকে লাইন স্পেসটা কন্ট্রোল করতে পারবো, যে আমি চাই যে লাইন স্পেসটা একটু কম আসুক, লেটার স্পেসিংটা একটু বেশি দিতে চাচ্ছি, ঠিক আছে? এটা আপনি এখান থেকে দিতে পারবেন। অ্যাঙ্কর বক্সের টেক্সট কি মিডলে থাকবে না জাস্ট একটু আপার লেভেলে থাকবে, ডাউন লেভেলে, এই জিনিসগুলো এখান থেকে অপারেট করতে পারবেন। এগুলো কিছু নর্মাল জিনিস, এগুলো আহামরি কিছু না। টেক্সট মোটামুটি এটা গেল। এরপরে টেক্সটের হচ্ছে ইফেক্ট। দেখেন ইফেক্ট কি, ইফেক্টের আপনি শ্যাডো দিতে পারেন, এগুলো সব হচ্ছে বাই ডিফল্ট চলে আসবে। তো আপনি এখান থেকে জাস্ট কালারগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। আমি যদি শ্যাডোটা দেই, ইয়েলো কালার কি বোঝা যাবে? ইয়েলো বোঝাই যায় না, এটা রেড কালার কই? একটা ইফেক্ট শো করতেছে না? এই যে এটা থেকে আপনি ইফেক্ট দিতে পারবেন। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট সিস্টেমে দেয়া আছে। তো এখানে আরেকটা জিনিস আছে কি, আপনি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে রাউন্ড হবে কতটুকু, কালারটা একটু ডার্ক করি না হলে বোঝা যায় না।
যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ইফেক্ট করে দিতে পারবেন এখান থেকে। ইয়েলো কালারটা দিই তাহলে বোঝা যাবে ভালো। এটা ট্রান্সপারেন্সি আপনার কালারের ব্যাকগ্রাউন্ডের কালারের ট্রান্সপারেন্সিটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এবং কতটুকু ছড়ানো থাকবে কমায় বাড়ায় এখান থেকে নিতে পারবেন। রাউন্ড থাকবে, পুরো একটা রাউন্ড শেপ থাকবে। আমরা যেমন একটা শেপ করছি না যে আপনার আলাদা একটা শেপ নিয়ে স্কয়ার নিয়ে তারপরে সেটা রাউন্ডেড কর্নার রাউন্ডেড দিয়ে ওটাকে একটা ট্যাপ করে দিছি। তো এরপরে এটা দিতে পারবেন। এটা দিলে এটার একটা সমস্যা আছে কি, এটা চাইলেও আপনি বড় ছোট করতে পারবেন না। ও এখানে ঠিক যেটা লিমিট করে দিবে, দেখেন এটা যে বড় হচ্ছে, এটা যে স্পেয়ার্ড হচ্ছে কালারটা লেন্থে যতটুকু হচ্ছে ও ওই রেশিও অনুযায়ী এবং সাইডেও ওই অনুযায়ী হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে না, আমার এটা শুধু লেন্থেই থাকবে, সাইডে থাকবে না। আমি যদি ওই যে শেপ আলাদা নিয়ে তার উপরে টেক্সট বসাইলে কিন্তু এটা আমি পারতেছি, কিন্তু এখানে বাই ডিফল্ট যদি আপনারা ইউজ করেন এই কালারটা, এইটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। এখানে যেই রেশিওতে কাজ করবে এইটাই রাখতে হবে, ঠিক আছে। এরপরে আর একটা কি, যদি চান যে রাউন্ডেড শেপে আপনার টেক্সটটা আসবে, এখান থেকে আপনি কার্ভ করে দিতে পারেন। কার্ভ করে দিলে এটা আপনি কার্ভটা কতটুকু থাকবে, একটু উল্টা হয়ে থাকবে, নিচ থেকে উপরে যাবে নাকি উপর থেকে আসবে, এটা আপনি এখান থেকে অপটিমাইজ করে নিতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল মোটামুটি টেক্সটের একটা ডিজাইন। এর বাইরে টেক্সটের আপাতত আর কিছু নাই। আর নর্মাল তো এই যে আইটালিক আছে, আন্ডারলাইন, তারপরে আপনি টেক্সটের অ্যালাইনমেন্টটা কি লেফটে থাকবে না সাইডে থাকবে, ঠিক আছে। বুলেট অপশনটা এখানে আছে, এটা তো লাইন স্পেস দেখানো হয়েছে। আর একটা জিনিস হচ্ছে কি, আপনি একটা চাচ্ছেন যে একটা অ্যাড ক্যাম্পেইন করবেন। অ্যাডগুলো সাধারণত কি থাকে, আমরা নর্মাল পোস্টগুলো রাখি একটা ইমেজ, প্লেন একটা ইমেজ, আর বিভিন্ন অ্যাডগুলো কি থাকে যে একটু অবজেক্টগুলো মুভ করে, তাই না। ক্যানভার ফ্রি ভার্সনে এটা করা যায়, আপনি অবজেক্টগুলো মুভ করতে পারবেন, ওইভাবে MP3 আপনি ভিডিওটা রাখতে পারবেন, কিন্তু ওইখানে আপনি স্পিড, মুভিং এর যে স্পিড, এটা আপনি প্রিমিয়াম ভার্সন ছাড়া এটা কন্ট্রোল করতে পারবেন না। প্লাস দেখা যায় যে একটার পরে একটা আসে। এখানে ফ্রি ভার্সন হ্যাঁ অ্যানিমেশনের ফ্রি যেটা আছে, ফ্রি প্রত্যেকটা অবজেক্ট একসাথে আসবে, কিন্তু যখন আপনি প্রিমিয়াম নেবেন এই জিনিসগুলো আপনি অপটিমাইজ করে নিতে পারবেন। তো এখন দেখেন আমি প্রত্যেকটা অবজেক্ট আপনি আলাদা আলাদা ধরে এখানে অ্যানিমেট করে নেন যে আপনি চাচ্ছেন কিভাবে এটা আসবে। এই যে ফেড হয়ে আসছে, এটা যদি আপনি জাস্ট সিলেক্ট করে দেন ও কিন্তু ওইভাবে আসবে, এবং তারপরে আপনি MP4 ভার্সন ডাউনলোড করে এটা আপনি একটা ক্যাম্পেইনে রাখতে পারেন। কয়েকটা যদি দেই, অনেক টাইম নিয়ে করতে হয়, কিন্তু এটা আবার যখন আপনি দেখা যাবে অনেকগুলো কাজ করবেন তখন আপনার কাছে না নতুন একটা ডিজাইন করতে অত টাইম লাগবে না। এটা ফ্রেমের মধ্যে দেখাচ্ছি, এটা এখনো দেখাইনি, ফ্রেমওয়ার্কটা দেখাইনি এখন। এই যে এখন প্রিভিউ যদি দেখেন তাহলে এখানে দেখেন যে ওইটা শো করতেছে কিভাবে। এই যে সবগুলো আছে এখানে, প্রত্যেকটা একটা একটা করে। ওটা তো আমি টেক্সটটা হচ্ছে এখানে সিলেক্ট করি নাই, জাস্ট এখানে যদি টেক্সটটা সিলেক্ট করেন তো একটার পর একটা টেক্সট আসবে, লেটারগুলো কিভাবে আসবে এটা। কিন্তু আপনি যখন প্রিমিয়াম ভার্সন নেবেন আপনি স্পিডগুলো এটা করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, প্লাস তখন একটা একটা অবজেক্ট আলাদা আলাদা করে আসবে। আর এখন আপনি যখন প্রিভিউতে যাবেন তখন দেখবেন সব অবজেক্টগুলো একসাথে মুভ করতেছে, অ্যানিমেটেড হচ্ছে একসাথে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আপনি বিভিন্ন ইমেজ যদি চান ক্যানভায় নিয়ে আসবেন, ক্যানভায় ইমেজগুলো যখন ইউজ করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, হাই রেজুলেশনের ইমেজ ইউজ করতে। সেখানে আপনারা unsplash.com একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে খুবই
হাই রেজুলেশনের ইমেজগুলো পাবেন unsplash.com। কারণ আপনার ক্যানভায় কিন্তু এমনিই হচ্ছে ছবির রেজুলেশন কমে যায়, তারপর যদি একটু লো অ্যাভারেজের হচ্ছে ইমেজগুলো রাখেন, ডিজাইন যখন করবেন, ডিজাইন করার সময় যাও দেখবেন ফেসবুকে বা অন্যান্য প্ল্যাটফর্মে যখন আপলোড করবেন তখন দেখবেন যে ডিজাইনের মাঝখানে একদম পুরো একটা ডিজাইনই পুরো নষ্ট করে দেয়। যখন ফ্রি কোনো যে কোনো ফ্রি সোর্স থেকে ইমেজগুলো নেবেন, গুগল থেকে ইমেজগুলো নেওয়ার সময় নর্মাল একটা বেসিক জিনিস সেট করে নেবেন কি, আপনি ইমেজে যখন যাবেন এখানে টুলস একটা অপশন আছে, ঠিক আছে? টুলস অপশন, সাইজ সবসময় লার্জ দিয়ে রাখবেন। এটা সবসময় এনি সাইজ দেওয়া থাকে, লার্জ সাইজটা দিলে ও লার্জ সাইজগুলো ফিল্টার হয়ে আসছে। এখন আপনি একটা ইমেজ জাস্ট ওপেন করেন, রিসার্চ করে ঝামেলা না এটা, ওটা নিয়ে আবার ঘষা মাজা করে পাওয়া যায় তো এখন তো পাওয়া যায়। না এই যে নরমালি এখান থেকে দেখবেন কি এই হাই রেজুলেশন দিলে ও কিন্তু সাজেস্ট করে দিবে, তারপরে হাই রেজুলেশন আসবে, তারপরে আপনি এখানে জাস্ট ইমেজটা ওপেন করার পর ইমেজের উপরে কার্সর নিলে এই কর্নারে দেখেন রেজুলেশনটা উঠতেছে 1080x850। তো এখানে আমরা অনেক সময় চিন্তা করি যে কোন ইমেজটা নিব, এখানে 400 500 500 300 এই রেজুলেশনের থাকে, এগুলো নেবেন না, সব সময় চেষ্টা করবেন মিনিমাম 800 প্লাস রেজুলেশন থাকতে, 800x800 800x1000। তো এখানে দেখা যায় 1000 1100 এর উপরের ইমেজগুলো নিলে এগুলোই ক্যানভায় যদি আপনি জাস্ট এটা সিলেক্ট করে চলে আসছে, এই ইমেজটা আপনি এখন ইউজ করতে পারেন, এটা অতটা হচ্ছে ফেটে যাবে না। এখন ইমেজের ব্যাপারে একটা জিনিস আছে যে আমরা একটা ফ্রেমের মধ্যে একটা ইমেজ রাখি, এই ইমেজটা দেখেন একদম পুরো একটা সার্কেলের মধ্যে চলে আসছে, ইমেজটা কি কেটে কেটে করছে না, এই যে আপনি শেপে যাবেন, শেপে একটু নিচে গেলে দেখবেন ফ্রেম আছে, বিভিন্ন শেপে যেভাবে বিভিন্ন শেপগুলো আছে ফ্রেমেও আপনি সেম ফ্রেম পাবেন, ওই শেপেরই ফ্রেমগুলো পাবেন। এই যে আমি রাউন্ড শেপটা নিলাম, এরপরে দেখেন এখানে আরেকটা কাজ আমি দেখাই, এখানে আমার শেপ আর হচ্ছে ইমেজ দুইটা, ইমেজের লেয়ারটা নিচে, শেপের লেয়ারটা উপরে, এটা আপনি চাইলে ম্যানুয়ালি আনতে পারবেন, রাইট বাটনে ক্লিক করেন, লেয়ার ফরওয়ার্ড, এভাবেও আনতে পারবেন। আরেকটা জিনিস করা যায়, পজিশনে যাবেন, এখানে লেয়ার শো করতেছে, আপনি যখন একসাথে অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়ে যাবে তখন কিন্তু প্রত্যেকটা অবজেক্ট এভাবে ধরে ধরে আনা সম্ভব না। এই যে দেখেন এখানে শো করতেছে আপনার কোন লেয়ারটা কোন শেপের নিচে, এই ফ্লাওয়ারটা যদি টেনে নিচে নিয়ে আসি, শেপ উপরে চলে আসছে না, ফ্রেমটা উপরে চলে আসছে, এখন আমি চাচ্ছি এটা আমার উপরে হবে, আমার মনে হচ্ছে ম্যানুয়ালি করার থেকে এটা করাটা ভালো, আমি একসাথে প্রত্যেকটা শেপ দেখতে পাচ্ছি, প্লাস কোনটা আমার উপরে দরকার কোনটা নিচে দরকার ওটা আমি এখান থেকে রিঅর্গানাইজ করে নিতে পারতেছি। তো এখন এই যে ফ্রেমটা আপনি রেখে দিয়েছেন, এই ফ্রেমের মাঝে জাস্ট যেই শেপটা যেই ইমেজটা রাখবেন এটা ক্লিক করে ধরে ফ্রেমের মধ্যে নিয়ে ছেড়ে দিবেন, ফ্রেমের মধ্যে চলে আসছে, কিন্তু ছবিটা আমার ঠিকভাবে বসে নাই, এবার আমি চাচ্ছি ছবিটা একটু ঠিক করে বসাতে, এটা অটোমেটিক ওর এই সেম সাইজে আছে, জাস্ট ইমেজটা ধরে ডাবল ক্লিক করবেন, তারপরে আপনি যদি চান ইমেজটা একটু ক্রপ করবেন বা একটু সাইড দিয়ে রাখবেন, এটা নিয়ে আপনি রেখে দেন। এই তো এখন বুঝতে পারছেন শেপের মধ্যে কিভাবে আনছে, প্রত্যেকটা সার্কেলে এভাবে আছে। এখন আপনারা শুধুমাত্র যে এই শেপগুলো আছে এটা না, আরেকটা আছে যে আপনারা বিভিন্ন লোগো ডিজাইন করেন, ঠিক আছে, লোগো ডিজাইন করে
ওটাকে অ্যাজ এ পোর্টফোলিও রাখতে চান, যেমন মনে করেন যে কোনো একটা লোগো ডিজাইন করলাম, ওই লোগোটা চাচ্ছি যে বিভিন্ন সাইনবোর্ড বা প্যাকেজিং এর উপরে কিভাবে এটা শো করবে, তো এটার মকআপ ফাইল আছে, তো এখান থেকে আপনারা ওইটা দিতে পারেন। তো ফোন প্যাকেজ কোথায়, সব ডিভাইস চলে আসছে। এই যে লেটার গুলো আছে, লেটারের মধ্যে আপনারা এটা দিতে পারবেন, এখানে বিভিন্ন শেপ গুলো আছে। আচ্ছা মকআপ, যে মনে করেন আপনারা নরমাল ক্যানভা একটা বিজনেস কার্ড হচ্ছে ডিজাইন করছেন, আপু হুম। ইমেজেসের ক্ষেত্রে তো মেইন প্রায়োরিটিটা হচ্ছে ট্যাগ দিতে, তাই না? হুম। ট্যাগ হচ্ছে মানে কপিরাইট। কপিরাইটেড। আর ট্যাগের ওইখানে আরেকটা জিনিস রাখবেন যে খুব পপুলার কিছু ট্যাগ রাখবেন, ওখানে কিন্তু ধরাবাঁধা নিয়ম নেই যে আমার 5টা দিতে হবে 10টা দিতে হবে, কিন্তু মিনিমাম 5টা ট্যাগ রাখবেন, আর সেখানে কিছু হাই ভলিউম কিওয়ার্ড রাখবেন, অবশ্যই হাই ভলিউম কিওয়ার্ড থাকবে। আজকে ইন্টারনেট খুবই প্রবলেম করতেছে। এই যে এখানে মোটামুটি এখন ইন্টারনেটে না দেখে, কিভাবে দেখে, এই যে আপনারা বিভিন্ন ফ্রেমের মধ্যে দিয়ে জাস্ট আপনার একটা ডিজাইন হতে পারে, একটা লোগো হতে পারে, লোগোর কিছু দেখা যায় নেম প্লেট থাকে না, নেম প্লেটের অপশন আর কি মকআপটাও এখানে পাবেন, প্যালেটগুলো ওখানে আপনি দিয়ে আপনি নর্মাল একটা প্রেজেন্টেশনের মতো দিতে পারেন যে আপনি যে লোগোটা ডিজাইন করছেন এটা একটা কফি কাপের উপরে রাখলে কেমন হবে, একটা প্যাকেটের উপরে রাখলে ডিজাইনটা কেমন হবে, এটা দিয়ে আপনি প্রেজেন্ট করতে পারেন, আপনার একটা ক্লায়েন্টের কাজ করতে পারেন। এই তো ওভারঅল মোটামুটি ক্যানভার ডিজাইন এরকমই। এরপরে হচ্ছে প্র্যাকটিস করেন, আরো অনেক অপশন আছে প্র্যাকটিস করলে, যেমন এলিমেন্টস এর মধ্যে শেড আছে, শেড যখন দিবেন দেখা যাবে কি কিছু ডিজাইন আছে, দেখে আমার কাছে ওই ডিজাইনগুলো আছে কিনা। হ্যাঁ এই যে এগুলোই তো এতক্ষণ খুঁজতেছিলাম বিজনেস কার্ডের। আফসিন আপু, ক্যানভা নিয়ে আর কোনো আপনার কোশ্চেন আছে, পারবেন? ক্যানভা একটু না, ক্যানভা হচ্ছে পুরোটাই প্র্যাকটিস, এখনো অনেক অপশন নামবো মানে এ টু জেড ওভারঅল সবগুলোই হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে। ভাইয়া পারে তো এই জন্য ভাইয়ার হাসি চলে আসছে। না ভাইয়া ডেইলি রিসার্চ করতে হবে, এই যে প্যারাটা বুঝতেছি।
না আসলেই তো এখন আপু অনেক বুঝি না। পাশের গ্রামের একটা ওয়েবসাইট দেখাচ্ছিলেন না হ্যাঁ। আমার যখন একটা কিসের লগ ইন করতে হবে? ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট দেখাচ্ছিলেন না প্যান্থিয়ন হ্যাঁ, প্যান্থিয়ন। ওখানে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। অ্যাকাউন্ট হ্যাঁ, ওখানে অ্যাকাউন্ট ওপেন করে তারপরে আপনি ওইটার আন্ডারে ওইখানে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন ওই ইমেলের আন্ডারে আপনি 2টা করে ওই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট রাখতে পারবেন। আগে ওইখানে pantheon.com হাই ভলিউমের আপনি গুগল ট্রেন্ডিং থেকে দেখবেন যে আপনি যেই লোকেশনে নিয়ে কাজ করতে চাচ্ছেন ওই লোকেশনে কি কি ইমেজ কি কি কিওয়ার্ড আছে, তারপরে যেই কিওয়ার্ডগুলো পাচ্ছেন ওই কিওয়ার্ডের ভলিউম কীরকম, তার জন্য তো আমাদের এক্সটেনশনগুলো আছে। এক্সটেনশনে যেমন এটাকে কি বলে, কিওয়ার্ড সার্ভার। কিওয়ার্ড সার্ভারে ভলিউম শো করতেছে যে ওভারঅল এটার ভলিউম কীরকম আছে। কিওয়ার্ড নিয়ে রিসার্চ দেখবেন ইউটিউবে। ইউটিউব মার্কেটিং করতে গেলে কিওয়ার্ডের পিছনেই টাইম দিতে হয়। মানে হুট করে তো নিশটা আসে না। যেমন হচ্ছে যে আমরা চোখের সামনে গার্মেন্টস দেখতে পাচ্ছি, রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, ওটা নিয়ে সার্চ করছি। কারণ আমি যদি কোনো এক্সেপশনাল কোনো আইটেম নিয়ে চিন্তা করতে চাই সেক্ষেত্রে আমি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবো? মানে যেমন একটা আইটেম বলেন। আমার ওইটাই আসতেছে না। আমি প্রথমে চিন্তা করছিলাম গার্মেন্টস এর তো এক্সেসরিজ নিয়ে অনেক কাজ করা হয়, তাই গার্মেন্টস এটা আপনার একটু হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করতে হবে, একটু রিসার্চ করতে হবে, একটু গুগল ওয়েব রিসার্চ করতে হবে। যেমন আপনার মনে হচ্ছে যে গার্মেন্টসের অনেক প্রোডাক্ট আছে, গার্মেন্টসের থ্রেড আছে, বাটন আছে, নর্মাল একদম র মেটেরিয়াল আছে, এখন এক্স্যাক্টলি আমি কোনটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো তখন আপনাকে একটু দেখতে হবে। আপনি যদি একটু রিসার্চ করে দেখেন গার্মেন্টস প্রোডাক্টসের মধ্যে আমাদের দেশের প্রেক্ষাপটে এখনো র মেটেরিয়াল গুলো নিয়ে কিন্তু ওয়েবসাইটে এতটা কাজ হচ্ছে না। এটা এখনো কিন্তু ফিজিক্যাল মার্কেট প্লাস অফলাইনেই কাজ হচ্ছে। তাহলে অনলাইনে কাজ হচ্ছে কি আপনার রেডি প্রোডাক্ট, এক হচ্ছে রেডি প্রোডাক্ট, 2 নম্বরে কি ইদানিং কাজ হচ্ছে কিছু থ্রেড আইটেম নিয়ে কাজ হচ্ছে, কিছু পেজ আছে। তখন আপনি একটু রিসার্চ করে দেখবেন যে আপনি যে লোকেশনে কাজ করতে চাচ্ছেন, এখন আপনি যদি বাংলাদেশে কাজ করতে চান, বাংলাদেশে বলবো আপনার সরাসরি রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে কাজ হচ্ছে না, ওইটার কাজও হচ্ছে না এখন। থ্রেড আইটেম বলতে যেটা বোঝাচ্ছি যে আপনার আমাদের দেশে এখন মোটামুটি অনলাইনে কি আছে যে হ্যান্ডিক্রাফটের কিছু আইটেম, এই আইটেমগুলো অনলাইনে চলে আসছে, কিন্তু গার্মেন্টসের যে একদম র ম্যাটেরিয়াল আছে ওইগুলো কিন্তু এখন অনলাইন প্ল্যাটফর্মে আসতেছে না। হ্যাঁ, ওইগুলো অনলাইনের প্রমোশনও হয় না। কিন্তু আপনি এটা বাদ দিয়ে যদি দেখেন, যদি আমি বলি নর্মাল রেজিনের কথা চিন্তা করেন, রেজিনটা কিন্তু অফলাইনে কোথাও পাবেন না, পাওয়াটা খুবই টাফ, আপনার কিন্তু অনলাইনে যেতে হবে। তো রেজিন কিন্তু একটা রেজিন টোটাল এই সেক্টরের জন্য একদম মেইন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে রেজিন। এটা কিন্তু আপনার অনলাইনে চলে আসছে, অনলাইনের বাইরে আপনি এটার সার্ভিস পাচ্ছেন না। রেজিনের যে ইয়াররিংস বা হচ্ছে যে হ্যান্ডমেড প্রোডাক্ট গুলো, হ্যাঁ, মানে আমি ওখানকার কাস্টমার খুব একটা তো ওরকম পপুলারিটি দেখতেছি না। এখন রেজিনের কাস্টমার কোথায় পাবেন জানেন? ইনস্টাগ্রামে। রেজিনের কাস্টমার ফেসবুকে পাবেন না। ইভেন তো এমনি যদি সেদিন এই যে ইউনিমার্ট আছে না, ইউনিমার্টের সামনে দেখতেছি যে কেউ একদম বিক্রি করতেছে, কেউই হচ্ছে সেরকম একটা ইন্টারেস্টেড না যে রেজিন নিয়ে ইন্টারেস্টেড না। 2টা কারণে, এক হচ্ছে রেজিনের আপনার ক্লায়েন্টের এইজটা দেখতে হবে। রেজিনটা মূলত টিনেজারদের খুব পছন্দ, রেজিনটা খুব টিনেজারদের পছন্দ। রেজিন প্রোডাক্ট যেহেতু এটা হচ্ছে যে কোনো কিছু হচ্ছে প্রিজার্ভ করা হয়, ঠিক আছে? প্রিজার্ভের জন্য এখন আমার মনে করেন পার্সোনালি যদি আমি বলি 5 বছর আগে আমার এটার প্রতি খুব ইন্টারেস্ট ছিল। আমি 5 বছর পরে এখন আমার এতটা আমি এটার অ্যাট্রাক্টেড ফিল করি না। আমি আরো 5 বছর পরে এটার মনে করবো এটা হচ্ছে জাস্ট ওয়েস্ট অফ মানি। তো আপনার এই ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করতেছে আপনি কোথায় কি নিয়ে কাজ করবেন। ওটাও আর কি ওভারঅল মার্কেটিংটাই পুরোটা হচ্ছে অ্যানালাইসিসের বিষয়। অ্যানালাইসিসে সবকিছুর গোড়ায় গিয়ে ঠেকবে কি কিওয়ার্ড। যেখানে যাই দেখবেন মার্কেটিং, আপনি কোন প্ল্যাটফর্মে যাবেন, কিওয়ার্ড রিসার্চটাই আপনার সবকিছুর মূল। আপনি ফেসবুকে একটা প্রমোশনে যান,
পেইড প্রমোশনের জন্য কিওয়ার্ড দরকার। ইনস্টাগ্রাম জন্য এরকম কি করছে, ইনস্টাগ্রামের সার্চের প্রোফাইলগুলো প্লাস হচ্ছে পোস্টগুলো, এগুলো সার্চ র্যাঙ্কিং আনতে হেল্প করবে ইউটিউবের ওই মেথডটা আনার। এটা বললাম না, মেটা পুরোটা আপনার এটা ফেসবুকেও আনবে। মেটা হচ্ছে আগস্টের পরে একটা আপনার আপডেট নিয়ে আসবে। এটার একটা আর্টিকেল আমিও পড়ছি যে আগস্ট সেপ্টেম্বরে একটা আর্টিকেল দিচ্ছে যে ওরা ওভারঅল সার্চিং এর জন্য। তো ফেসবুকটা ডে বাই ডে, ফেসবুকটা হচ্ছে কি জনসাধারণের একটা যেভাবে সার্বজনীন প্ল্যাটফর্ম হয়ে গেছে, এটাকে আস্তে আস্তে এখন ইউটিউবে কিন্তু যে সে গিয়ে কনভার্ট করতে পারে না। আপনি তো ইউটিউবের ক্লাস করেন না, ইউটিউবে জাস্ট নর্মাল ট্যাগ জেনারেট করে টাইটেল দিয়ে যে একটা ভিডিও আপলোড করতে হয়, তার থেকে মনে হয় যে এই ভিডিও আপলোড করার থেকে অন্য কাজ করা ভালো। অন্য কাজে টাইম কম লাগে, কনসেন্ট্রেশন কম লাগে আর কি। ওভারঅল এই জিনিসগুলো মার্কেটিং এর সেক্টরটাই আপনার কনসেন্ট্রেশনের ব্যাপার। ইউটিউব এসইও তো অনেক কঠিন। এসইও বুঝতে পারছেন? ওই আপনার ওভারঅল এসইও বুঝতে পারছেন? তাহলে ইউটিউব এসইও কিছুই না। এসইও করতেছি না, ওভাবেই কি ইউটিউব এসইও ওই আপনার মূল এসইও এর মেথড জানতে পারলে আপনার সব প্ল্যাটফর্মের জন্য সেম। জাস্ট মেথডটা জানলেই হবে। এখন কোন প্ল্যাটফর্মে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন এটা হচ্ছে ডিফারেন্ট ওয়ে। ক্যানভা আমরা তাহলে এখানে ক্লোজ করি। ক্যানভা আপাতত আর কিছু নাই।